প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফ্যাশন, সৌন্দর্য ও রূপ মাধুর্য বিষয়ক অনুষ্ঠান সৌন্দর্য কথা দেখার জন্য। বন্ধুরা, আমরা প্রোগ্রাম শুরু করার আগে জেনে নেব কিছু ঘরোয়া টিপস। তেল নিয়ে আমাদের বিভিন্ন ধারণা কাজ করে। চুলে কি তেল নিয়মিত দিতে হবে? এই প্রশ্ন সবার মনেই। এর উত্তর হলো, প্রতিদিন চুলে তেল দেওয়াটা খুব বেশি জরুরি নয়। তবে চুল স্বাস্থ্যোজ্জ্বল ও ঝলমলে রাখার জন্য সপ্তাহে অন্তত একদিন চুলের গোড়ায় এবং পুরো চুলে তেল দিতে হবে। চুল শুষ্ক এবং ভঙ্গুর হলে 2 দিন পর পর তেল মাসাজ করা ভালো। তেল দিয়ে 1 ঘন্টার মতো রেখে চুলে শ্যাম্পু করে ফেলতে পারেন। অতিরিক্ত তৈলাক্ত চুল হলে এত ঘন ঘন তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। দর্শক, এরকম আরও অনেক ঘরোয়া টিপস জানতে দেখতে থাকুন সৌন্দর্যের কথা, কেননা আমরা আরও টিপস বলে দেবো অনুষ্ঠানের শেষে। এছাড়া আমরা অনুষ্ঠানের রূপচর্চার বিভিন্ন দিক, তার যত্ন, সৌন্দর্যের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। দেব আড্ডা তারকার সাথে, জানবো তার নিজস্ব স্টাইল ও ফ্যাশন সম্পর্কে। দর্শক, আমার সাথে যিনি আজকে আছেন, মানে আমাদের সাথে যিনি আজকে আছেন, তিনি আমার ভীষণ পছন্দের সেই সাথে আপনাদেরও ভীষণ প্রিয় মুখ, অভিনেত্রী স্বাগতা। হ্যালো। হ্যালো, সাদা পরি লাগছে দেখতে একদম। থ্যাংক ইউ তানজিকা। তুমি আছো, আমি একটু বেশি বেশি করে সাজলাম। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আমি অন্য প্রসঙ্গে যাওয়ার আগে শুরু করি। তোমার জামদানি তো ফেভারিট, তোমার জামদানি কালেকশনস অনেক, রাইট? অনেক বলবো না, কারণ এটা তো নষ্ট হয়ে যায়। সো কালেকশন করতে থাকলে আবার আগের গুলো ফেলে দিতে হয়। যেগুলো অনেক এক্সপেন্সিভ সেগুলো কিছু হ্যাঁ, কিছু থেকে যায়, এটা রেখে দাও। তারপর ফেভারিট কালার কি তোমার? হোয়াইট। আজকে যেটা পরেছো, যেটা পরে আছি, তোমাকে ভীষণ সুন্দর লাগছে। এবার আসি আমার চিরাচরিত যে প্রশ্ন আমি সবসময় আমার সব গেস্টদেরকে করি, সেটা হচ্ছে সৌন্দর্যের সংজ্ঞা কি? আমার কাছে সৌন্দর্যের সংজ্ঞা হচ্ছে গিয়ে, ভেতরটা সুন্দর হলে মানুষটা এমনিতেই সুন্দর লাগে। আর আমার মনে হয় ছেলেদেরকে বেশি সুন্দর লাগে যখন তারা অনেক গুণী হয়, জ্ঞানী হয়। আর মেয়েরা বিউটিফুল হলেই বেশি সুন্দর লাগে। তবে জ্ঞান বুদ্ধি বেশি থাকলে সেটা রিফ্লেকশন তার চেহারায় থাকে। সো ওই বিউটিটাও আমার খুব ভালো লাগে। হ্যাঁ, মানে প্রজ্ঞা, জ্ঞান, এগুলো যেটাই বলো না কেন, পার্সোনালি যদি স্ট্রং হয়, কনফিডেন্ট, হ্যাঁ, একটা কনফিডেন্স যদি তোমার ভেতরে থাকে, সেটা অটোমেটিক্যালি আসলে ফেসে রিফ্লেক্ট করে। সো পুরুষ আর নারী উভয়ের ক্ষেত্রেই কিছু জিনিস বেসিক, যেগুলি দুজনেরই খুব দরকার। এবার তুমি তোমার সাজগোজ নিয়ে কিছু বলো স্বাগতা। যে আমরা সবসময় তোমাকে দেখে এসেছি, তুমি একটু এলোমেলো। যখন তুমি খুব কোজি সার্কেলে থাকো, তুমি ভীষণ এলোমেলো, মানে নর্মাল ফ্রেন্ডলি, বাট বাইরে থাকলে ক্যামেরার সামনে তো আমাদের সাজতে হয়। তোমার সাজতে কতটুকু ভালো লাগে? আমার সাজতে বেশ ভালো লাগে। ছোটবেলা থেকে নর্মাল মেয়েরা যেরকম সাজতে ভালোবাসে, আমিও সাজতে খুবই ভালোবাসতাম। তবে সারাক্ষণ সাজটা ক্যারি করতে আমার ভালো লাগে না, কারণ আমি ফ্রিলি চলাফেরা করতে ভালোবাসি। এই জন্য আমি বললাম তুমি এলোমেলো থাকতেও পছন্দ করো। কারণ মেকআপ করে ফেললে আমি তো আর কিছু করতে পারি না, আমি তখন আটকে যাই। যেহেতু অনেক কিছু করতে চাই, তখন তাই একটু মেকআপ কম করি। আচ্ছা, আমার সৌন্দর্য কথা টিম তোমার খুব সুন্দর সুন্দর কিছু ছবি নিয়ে কোলাজ তৈরি করেছে, অ্যাজ ইউজুয়াল সবসময় যেরকম করি। চলো এক নজর দেখে আসি। দর্শক, চলে যাচ্ছি স্বাগতার সুন্দর সুন্দর কিছু ছবি দেখতে। ছবির বিষয়ের কথা না বলি, দরকার নেই, কারণ আমরা জানি ছবিগুলো আমরা ফেসবুক থেকে কালেক্ট করেছি। আর তোমার ছবিগুলি সুন্দর, দেখে আমরা মুগ্ধ হচ্ছি। থ্যাংক ইউ। সংসার করছো এবং খুব সুন্দর করে সংসার করছো, প্রেমের বিয়ে। সবাই খুব, আমরা তোমাকে শুভেচ্ছা জানিয়েছি তোমার এইটার জন্য। ঠিক প্রেম বলবো না, আমি বলবো যে এটা হচ্ছে একটু বিয়ে করার সিদ্ধান্তে পরবর্তীতে প্রেম হচ্ছে আমাদের। আচ্ছা, আগে আসলে আমরা দেখেছি যে আমরা দুজন দুজনের সাথে থাকতে পারবো কিনা, তারপর আমাদের আস্তে আস্তে প্রেম হয়েছে। বাহ বাহ, কনগ্রাচুলেশনস। তো এই যে এখন এই সংসার এবং কাজ দুটো সমন্বয় কিভাবে করছো? প্রথমত আমি সংসারটা শুরু করলাম, বা সংসার শুরুর ঠিক আগে আমি একটু কাজ কমিয়ে দিয়েছিলাম, কারণ আমি বলছিলাম যে আমরা আগে ডিসিশন নিয়েছি বিয়ে করব, তারপর দুজন দুজনকে চিনেছি, তো চেনার জন্য আমি আর কি একটু সময় নিয়েছিলাম, কাজ কমিয়ে দিয়েছিলাম। এখন আমি সিরিয়াল করি না, আপাতত কোনো সিরিয়াল করছি না, বাট সিনেমা করেছি। এই কিছুদিন আগে তো রিলিজ হলো দেয়ালের দেশ, তার আগে অসম্ভব,
তাছাড়া নাটক করছি, সিঙ্গেল নাটক করি, এই আর কি। গানও গাচ্ছি। আমার বরং হাসানের সাথে দেখা হওয়ার পরে গান গাওয়াটা একটু বেড়ে গিয়েছে, কারণ সে গান গায়। আচ্ছা, তো দুইজনের একই মেরুর দুটো মানুষ। হ্যাঁ, মানে আমাদের মিউজিকে অনেক কেমিস্ট্রি। আচ্ছা, বাহ। কাজের আমরা নেক্সটে তোমার কোনো কাজ পাচ্ছি কি, দর্শকে যেটা বলতে চাও? ওই যে একটা সিঙ্গেল নাটক করলাম, তো এগুলো রিলিজ হবে। আচ্ছা, আমরা আমাদের যখন আমরা রেকর্ডিং শুরু করি তার আগে তো আমরা আমাদের মতো বান্ধবী গল্প করি, তো সেখানে তো মোটা নিয়ে কথা হচ্ছিল। তুমি বললা যে আমাকে কি মোটা লাগছে কিনা। আমি তো সাদা পড়েছি বলে একটু লাগছে, বাট তুমি বলছো যে একটু ওয়েট গেইন করেছো। তো ওয়েট গেইন যে করেছো, কি চর্চা করছো এটা কমানোর জন্য? আমি বেসিক্যালি অনেক জিম পছন্দ করি, কিন্তু সামহাউ জিমে আমি যেতে পারছি না আমার নানান ব্যস্ততায়। প্লাস আমার একটু ঘাড়ে ব্যথা হচ্ছিল, সো আমি জিমটা পজ রেখেছিলাম। আমি ইদানিং যোগা করছি, তো আমি ভাবছি যোগা করেও ভালো লাগছে, হয়তো বা যদি দুটো করতে পারি, এত টাইম যদি পাই জীবনে হয়তো করব। আমার ইদানিং এক্সারসাইজ করতে ভালো লাগে। ভালো লাগে, ভালো কিউ দিয়েছো আমাকে একটা, কারণ আমরা চলে যাব এখন জিমে। সেখানে গিয়ে দেখবো যিনি আছেন আমাদের ইনস্ট্রাক্টর, তিনি আজকে আমাদেরকে কি এক্সারসাইজ দেখাচ্ছেন ফ্রি হ্যান্ড। দর্শক চলে যাচ্ছে জিমে, সেখানে গিয়ে দেখবো যিনি ইনস্ট্রাক্টর আছেন তিনি আজকে আমাদেরকে কি দেখাচ্ছেন। আমি আনিকা ইসমাম হোসেন, কাইনেটিক ফিটনেস ক্লাবের ওনার এবং কোচ। আপনাদেরকে সৌন্দর্য কথা অনুষ্ঠানে স্বাগতম। আজকে আমরা যে ওয়ার্কআউটগুলো করব সেগুলো হবে এই লাঠিটা দিয়ে। তো এটা একটা 45 ইঞ্চেস লং স্টিক, যেটা দিয়ে আমরা কোমরের কিছু ব্যায়াম করব। আমরা যখন লাঠি দিয়ে এক্সারসাইজ করব, মেক শিওর যে লাঠিটা যেন এতটুকু লম্বা হয়, অ্যাটলিস্ট দিস ইজ 45 ইঞ্চেস লং, অথবা এর থেকে আরেকটু উঁচা যেন হয়, 50 ইঞ্চেস লং যেন হয়। এর চেয়ে ছোটো লাঠিটা বেশ একটা কমফোর্টেবল হবে না ওয়েস্টের এক্সারসাইজ করার জন্য। তো আমার হাতে যেটা সেটা 45 ইঞ্চেস লং। তো প্রথমে আমি লাঠিটা এইভাবে ধরবো, অ্যান্ড আমার পা কিছুটা ন্যারো থাকবে। আমি এইভাবে লাঠিটা ধরবো। লেটস স্টার্ট। 1 1 2 2 3 3 4 ভিউয়ার্স, এই এক্সারসাইজটা যে দেখালাম এটা হচ্ছে আপনার এই এরিয়াটাকে টার্গেট করবে, আপার সাইডটা টার্গেট করবে ওয়েস্ট লাইনের, এবং আপার সাইডটার যে ফ্যাটটা কমাতে হেল্প করবে। এটাও আপনারা টাইমার অন করে দিয়ে করতে পারেন 30 সেকেন্ডস, অথবা 3 থেকে 4টা সেট বা 4 থেকে 5টা সেট করতে পারেন, 15 to 20 রিপিটেশনস পার সেট। তো দ্যাটস ইট ভিউয়ার্স, এই পর্যন্তই আজকে। স্বাগত, যেটা দেখলাম আমরা, হয়তো প্রতিবারই আমার সামনে গেস্ট আসে আমি বলি যে আমাদের কাজে লাগবে, আমার তো লাগে না, কারণ আমি এগুলো করা হয় না অনেস্টলি। মানে তাহলে তুমি কিভাবে এত সুন্দর তানজিকা? আমি জাস্ট হাফ অ্যান আওয়ার হাঁটি, আর ডায়েটটা আমি প্রপারলি করি। এই দুইটা জিনিসই আমাকে জাস্ট এই ফিটটা রেখেছে। যদি বলো স্লিম, আমি এটাই রেখেছে। আর আমি যেটা ফিল করি যে আমি যদি ডায়েট বেশি করি তখন আমি নিজেকে অনেক ডিপ্রাইভ করে ফেলি। তো এর জন্য আমি ডিসিশন নিয়েছি যে আমি এক্সারসাইজ করব কিন্তু একটু খাবো। আচ্ছা, মানে খাওয়ার লোভটা তুমি সামলাতে পারো? একদম না। আর আমি আবার খাওয়ার লোভটা সামলাতে কোক পারি। তো খেতেই হবে। আমি বলো না, তানজিকা কোক দেখলে আমার মাথা নষ্ট। আমি ঢাকা থেকে আমেরিকা গেছি, মনে হয় পুরো ফ্লাইটে কোক খেয়েছি। আমেরিকা থেকে আসা পর্যন্ত যেখানে যেখানে গেছি সেখানে কোক খেয়েছি। মানে আমি বিদেশে গেলে খালি কোক খাই, বিদেশের কোক মজা। কিন্তু তুমি জানো, যেটা তো জানো যে এই কোকটা আমার ঝরাতে অনেক সময় লাগবে, শরীর থেকে অনেক হ্যাঁ, কষ্ট হবে। তারপরে 6 মাস লেগেছে আমার ঝরাতে। আর প্রিয় খাবার কি এটা ছাড়া? কোক আমি খুবই পছন্দ করি, আর গরুর মাংস পছন্দ করি, তবু আমি অল্প পরিমাণে কম খাই। আর ইদানিং আমি যেটা আমার খাবারে অ্যাড করেছি সেটা হচ্ছে সাপ্লিমেন্টস। আচ্ছা, ওকে। আমি আগে মানে একটা বয়সের পরে তো আসলে সব সাপ্লিমেন্টস দরকার। তারপর তোমার বললো তোমার ব্যাক পেইন আছে, মানে ঘাড়ে একটা পেইন আছে, চুল পড়ে যাচ্ছিল। তো আমি এখন প্রচুর বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট খেতে খুবই ভালোবাসি। আর হাসান নিজেকে বলে, হাসান একটা বায়ো হ্যাকার, সো ওর সাপ্লিমেন্ট ফ্রিক। তো যেহেতু সাপ্লিমেন্ট ফ্রিক, বাসা ভর্তি সাপ্লিমেন্ট, তাই তো খেতেই আছো, খাচ্ছো। আচ্ছা, তুমি সাপ্লিমেন্ট নিয়ে যে কথা বললে, আমরা এই প্রসঙ্গে ফিরবো একটা ছোট্ট বিরতির পর। দর্শক, সময় হচ্ছে খুব ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পরে ফিরছি, সঙ্গেই থাকবেন। আজ আমরা সুন্দর কিছু নেইল আর্ট দেখে নিই। দর্শক, ফিরে এলাম বিরতির পর আপনাদের সবার পছন্দের সৌন্দর্য বিষয়ক অনুষ্ঠান সৌন্দর্য কথায়। যেটা বলছিলাম যে সাপ্লিমেন্ট নিয়ে তো শুনবো, কি কি সাপ্লিমেন্ট খাচ্ছ তুমি।
তার আগে আমি যেটা মেনশন করতে চাই যে আমরা যে লটে কাজ স্টার্ট করেছি, মানে আমাদের আর্টিস্টরা যে লটে আমরা ঢুকেছি, তুমি সবচেয়ে লাকিয়েস্ট ছিলে আমার চোখে দেখা, যার মাথা ভর্তি চুল। চুল ছাড়া মানে আর কিছু চোখে পড়ে না, মানে এত বেশি চুল তোমার। অনেক চুল ছিল সেই আমার। চুল কোথায় গেল? সেই চুল পড়ে গেল। কিভাবে পড়ে গেল? পড়ে গেল। এটা কি ট্রিটমেন্ট রিবন্ডিং করা হয়েছে ওই সময়? কারণ আমাদের ওই সময় চল হলো চুল স্ট্রেট না, করা। আমার তো ওই সব কারণে চুল যে পড়েছে আমি বলবো না। আমার এখনো অনেক চুল। হ্যাঁ হ্যাঁ, এখনো এখনো অনেক চুল। তা আমি বলতে চাই আমার চুল কমেছে হচ্ছে আমার আয়রন ডেফিসিয়েন্সি হয়েছিল, তখন প্রচুর চুল পড়েছে, বা এখনো আছে আমার প্রায় আয়রন ডেফিসিয়েন্সি হয়ে গেলে চুল পড়ে যায়, তারপর আবার নতুন চুল গজায় যখন বেবি হেয়ার গুলো দেখা যায়। হ্যাঁ, তখন খুবই বাজে লাগে দেখতে। আর হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়েছিল। এটা হয়েছে কি করোনার সময় যে আমরা 2-3 বছর একদম রোদে যাইনি, এটার কারণে, কারণ আমরা তো অভ্যস্ত রোদে যে রোদেই তো কাজ করি আমরা। শুটিং তো রোদেই করতে হয়, তাই না? এই যে রোদটা বন্ধ হয়ে আমার ভিটামিন ডি কমে গিয়েছিল, তো এটার জন্য আমার প্রচুর চুল পড়েছিল। আচ্ছা, আর চুল তো সামনে থেকে শুধু ফাঁকা হয়। হ্যাঁ, সামনে এই থেকে একটা চুল ঝামেলা ফাঁকা আছে। এই সবচেয়ে বড় ঝামেলা। তো এই জন্য ভিটামিন ডি সাপ্লিমেন্ট, তারপরে অন্যান্য এগুলো আয়রন ডেফিসিয়েন্সির কারণে সাপ্লিমেন্ট গুলি খাচ্ছ? আপাতত খাচ্ছি এগুলো, কিন্তু সাপ্লিমেন্ট আমি আরো অন্যান্য সাপ্লিমেন্টও এখন খাই। আচ্ছা, যেমন স্পিরুলিনা খাই, তারপরে কোলাজেন খাই, তারপরে তোমার ভিটামিন B12 খাই, তারপরে জিঙ্ক খাই, ফলিক অ্যাসিড খাই, এরকম আর কি। স্কিনের জন্য কি করছো? স্কিনের জন্য তানজিক আমি তাকে ময়শ্চারাইজারও দিতাম না, তুমি আমাকে মাঝে মাঝে কিন্তু বলতে, বলতে তুমি হ্যাঁ। মাস্কারা দাওনি স্বাগত, এত বড় চলে সাহস। আসছো তুমি, একটু এত বড় সাহস চলে আসছো অন স্ক্রিন। মাস্কারা ছাড়া তুমি শর্টে দাঁড়ায় তুমি চলে আসছো। তো এরকমই তো ছিলাম, কেয়ারলেস। ময়শ্চারাইজারও ঠিক মতো দিতাম না, আমি খালি দিতাম তেল, আমার চুলে তেল দিতে খুব ভালো লাগতো। কিন্তু এখন এসে যেটা রিয়েলাইজ করেছি যে এখন একটু স্কিন কেয়ার করা দরকার, তো এখন আমি স্কিন কেয়ারও করি। আমি লাইক সিরাম দেই, নানান ধরনের ময়শ্চারাইজার দেই, এটা আমার নতুন এখন একটা আগে শখ। আগে যেটা ছিল কি, আগে ধরো কেয়ারলেস তো মোটামুটি কম বেশি, আমরা তো জীবনে সানস্ক্রিন দেওয়া শুরু করেছি 3 বছর আগে আরে থেকে। shooting আমরা তো শুরু- জানতামই না। শুটিং এ গেলে বলতো মুখটা ধুয়ে আসেন, মুখ ধুয়ে মেকআপে বসে মেকআপ, যাচ্ছি তাই না? সরাসরি। তখন কোথায় আমরা কখন সানব্লক দিব? তারপর যখন বলতো যে সানব্লক দিতে হবে, কেউ কি বলতো আগে ময়শ্চারাইজারটা দিতে হবে? আমরা অ্যাপ্লিকেশন জানতামই না, অ্যাপ্লিকেশনটাও জানতাম না। দিলেই র্যাশ হয়ে যেত, কেন র্যাশ হচ্ছে এটা বুঝতেও পারতাম না, তাই না? তো এইগুলো এখন অনেক সুবিধা এই যে আর যে সিরামের কথা বললা, আমরা এটা জানতামও না, আমরা সবই শিখলাম ভেরি রিসেন্টলি, রাইট? আর ইউটিউবের বদৌলতে, সব যারা ব্লগ বানাচ্ছে ওদের বদৌলতে আমরা শিখে একটু শিক্ষিত হ্যাঁ, হচ্ছি। মানে আমাদের যে সুন্দর লাগে আমাদের পরের জেনারেশনে অ্যাপ্রিশিয়েট করা উচিত, হ্যাঁ, যে কিছু না করে আমরা সুন্দরী। আচ্ছা শোনো, এবার অন্য প্রসঙ্গে যাই। নেইল আর্ট তো করা হয়? না, একদম না। করা হয় না, আর শুধু পার্লারে গিয়ে ম্যানিকিউর পেডিকিউর করে চলে আসছো, এতটুকুই। হ্যাঁ, নেইল আর্ট করি না, কারণ আমি নেইলের প্রতি অত আগ্রহী না। গিটার বাজাতে ইচ্ছা করলে নখটা কেটে ফেলি, তখন আচ্ছা, আর আর্ট আচ্ছা। দিয়ে কি হবে বলো? হ্যাঁ, আর করার তো কোনো মানেও হয় না তখন। আর তুমি শুধু সবসময় গান বাজনার মধ্যেই থাকো। চলো তাহলে যাই, একটা নেইল আর্ট দেখে আসি বিউটি পার্লার থেকে। ওয়াও, আই লাইক ইট। দেখতে ভালো লাগে, অনেক পরিপাটি লাগে, সুন্দর লাগে। দর্শক চলে যাচ্ছি বিউটি পার্লারে, সেখানে গিয়ে দেখবো নেইল আর্ট। হ্যালো ভিউয়ার্স, ভালো আছেন নিশ্চয়ই। পারফেক্ট বিউটি পার্লার থেকে আমি ওয়াহিদা ইসলাম কাকুলি সৌন্দর্য কথা প্রোগ্রামে আপনাদের স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স চলুন আজ আমরা সুন্দর কিছু নেইল আর্ট দেখে নিই। আর আমাদের সাথে আজকে মডেল রয়েছে বারিশ, ও একটা প্রোগ্রামে যাবে তাই সেজেছে, সাথে নেইল আর্ট করবে। ভিউয়ার্স, আমরা নেইল আর্ট করার শুরুতেই আমরা ক্লিন করে নেব, ড্রাই করে নেব, তারপর আমরা বেস কোট লাগাবো। আমরা চেষ্টা করব ড্রেসের সাথে মিল রেখে করতে, তা না হলে আপনি চাইলে আপনার মনের মতো অন্য ডিজাইনও করতে পারেন। ভিউয়ার্স, আমরা বেস কোট দিয়েছি, এবারে আমরা ডিজাইন করব।
আমরা ডিজাইনগুলো কমপ্লিট করেছি। এবারে আমরা টপ কোট দিয়ে দিব যাতে ডিজাইনটি অনেক দিন থাকে। দেখে এলাম নেইল আর্ট। আমি নেইল আর্টসটা করা হয় না, বাট আমাকে অলওয়েজ আমি জেল নেইলটা রাখি কারণ হাতটা সুন্দর দেখতে ভালো লাগে দেখো আর আমার কি। অবস্থা কিছুই নেই হাতে, বেশি দেখালাম না। শোনো, সময় হচ্ছে খুব ছোট্ট একটি বিরতি নেবার, বিরতির পরে আবার ফিরছি। দর্শক, সময় হচ্ছে খুব ছোট্ট একটি বিরতি নেবার, বিরতির পরে ফিরছি, সঙ্গেই থাকবেন। উপন্যাস শোনা- এরকম বই না, আমি লিখতে চাই একটা স্বরলিপির বই। ফিরে এলাম বিরতির পর। দর্শক, আপনাদের সবার পছন্দের সৌন্দর্য বিষয়ক অনুষ্ঠান সৌন্দর্য কথায়। তোমাকে এবার 10টা প্রশ্ন করি। তার আগে বলি, তোমরা যে 3 ভাই বোন, 3 ভাই বোনই ভীষণ গুণী এবং সঙ্গীত পরিবারের মেয়ে তুমি, তোমরা 3 জন, এবং সঙ্গীত নিয়ে অনেক কাজ করো, চর্চা করো সব সময়। নেক্সট প্ল্যান কি? নেক্সট প্ল্যান হচ্ছে আমরা 3 জন মিলে যদি বলি, গানের আলাদা প্ল্যান না বলি, আমি গান গাচ্ছি ইদানিং, আমি নিজে লিখছি, সুর করছি, অলরেডি 2টো গান করা আছে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা একটা পার্মানেন্ট আমাদের স্কুলের স্পেস করেছি, আনন্দম সঙ্গীতাঙ্গন, আমার বাবার স্কুল। এটা আমি, সন্ধি সভ্যতা এবং আমার হাজব্যান্ড হাসান, আমরা 4 জন ইনভলভ আছি এটার সাথে। তাছাড়াও পুরনো যত টিচার ছিলেন ওনাদেরকেও ইনভলভ করবো এই আর কি। বাহ বাহ, খুব সুন্দর একটা উদ্যোগ। এটা তো শুরু করবে তোমরা এর মধ্যে? আমরা হয়তো নেক্সট মান্থ বা তারপরের মাসে আমাদের কনস্ট্রাকশনের কাজ চলছে। ওটা হলে এমনিতে অনলাইনে ক্লাস হয়, সন্ধি সভ্যতা ক্লাস হ্যাঁ, হয়, হ্যাঁ, বা সেটা জানি। ফিজিক্যাল ক্লাস করোনার সময় থেকে একটু পজ ছিল, ওটা শুরু করবো আর কি। আচ্ছা, ওকে, শুভকামনা। থ্যাংক ইউ। এবার প্রশ্নে যাই, কি রঙের লিপ কালার স্বাগতার পছন্দ? নিউড। বাট তোমাকে অন্য কালারের মাঝে মাঝে দেখি। এখনই তো আমি অন্য একটু কালার বাট পছন্দ, হ্যাঁ, রেড দাও। হ্যাঁ, ওকে। চুল খোলা রাখতে ভালো লাগে নাকি বাঁধতে? অবশ্যই খোলা রাখতে, বাঁধা কি কষ্ট। শাড়ি নাকি ওয়েস্টার্ন? শাড়ি। হাই হিলস নাকি ফ্ল্যাটস? ফ্ল্যাটস। ত্বক চর্চায় প্রতিদিন যে কাজটা স্বাগতা করে? মুখ ধুই ফেস ওয়াশ দিয়ে আর ময়েশ্চারাইজার দিই। স্বাস্থ্য সচেতনতায় কোন কাজটা প্রতিদিন করা হয়? এক্সারসাইজ, যোগা, যোগা অথবা জিম অথবা হাঁটা, কিছু একটা অ্যাক্টিভিটির মধ্যে থাকতে হয় আর কি। অনেক ইচ্ছা আছে বাট কাজটা কিছুতেই করতে পারছি না, সেটা কি? অনেক কিছু। 1-3টা বলো। আমি একটা বই লিখতে চাই অনেক দিন ধরে। এটা লিখতে ধরো আমার মানে বই মানে কোনো গল্পের বই না, মানে উপন্যাস এরকম উপন্যাস কিছু না? এরকম বই না, আমি লিখতে চাই একটা স্বরলিপির বই। এটা হচ্ছে 100টা গানের স্বরলিপি থাকবে, পাতা উল্টাবা তুমি সেই গানগুলো জানো, কিন্তু হয় কি বাংলাদেশের প্রত্যন্ত ভুলে অঞ্চলে যায়। ভুল শেখায়। ভুল শেখায়। তো এই বইটা যদি থাকে, এই প্রচলিত গানগুলো সুন্দর করে শিখাতে পারবে, কারণ সবগুলো স্বরলিপি নাই। তো এই বইটা আমি মানে আমি যে লিস্টটা করেছিলাম, লিস্ট করতে আমার 15 মিনিট সময় লেগেছে, কিন্তু বইটা আমি লিখতেই বসছি না। বসলে আমি শিওর যে আমার টাইম লাগবে না, আমি কাজটা পারি কিন্তু আমি করি না। আচ্ছা, খুব খারাপ এটা। আমরা আশা করবো এটা তুমি খুব তাড়াতাড়ি শুরু করো। এরপর আরেকটা ইচ্ছা আছে, হচ্ছে না? আমার রিডিং স্কিল খুব বাজে, তো আমি এটাকে সলভ করতে চাই। আমি প্র্যাকটিস করতে চাই আমি বই এটা পড়া। প্র্যাকটিস করতে চাই, কিন্তু আমার রিডিং স্কিল আমি সলভ করতে পারি না। তো এটার রিজন হচ্ছে আমি মনে করি আমার এক হালকা ডিসলেক্সিক প্রবলেম ছিল ছোটবেলা থেকেই, তো এই কারণে এখনো এটা আমি সলভ করতে পারছি না। কিন্তু এটাকে আমি বাই বাই বলতে পারতাম যদি আমি আরেকটু ফোকাস করতাম, এটা হচ্ছে না। এটা অলসতার কারণেও হচ্ছে না? অথবা আমার যে ডিসলেক্সিক হ্যাঁ, অ্যাটিটিউড আছে আমাকে এটার জন্য। এটাকে ইগনোর করতে শেখায়। মানে যখনই আমি এটাকে ফোকাস করতে চাই ও বলে দরকার নেই। পারফিউমের ক্ষেত্রে ফ্যাসিনেশন কতটুকু? অনেক অনেক ছিল, কিন্তু হাসান আমাকে পারফিউম দিতে দেয় না। কেন দিতে দেয় না? কারণ ও অনেক ন্যাচারাল জিনিসের প্রতি পারফিউম দিলে ক্যান্সার হয় ও বলে। আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে, এটা যার যেটা মনে হয়। কিন্তু তুমি বলো তাজিকে আমি পারফিউম দিতে পারি না। পারফিউম ছাড়া কিভাবে থাকা সম্ভব? পাউডার দেই। ট্যালকম পাউডার। না, আমাকে আমার হাসান অনেকগুলো ন্যাচারাল পারফিউম কিনে দিয়েছে, আচ্ছা, আচ্ছা। যেগুলোর মধ্যে কোনো অ্যালকোহল নাই, কেমিক্যাল নাই আর কি। তো ওগুলো, কিন্তু ওগুলোর গন্ধ আমার ভালো লাগে না, মধুর মতো গন্ধ অথবা খেজুরের মতো গন্ধ, এই জন্য আমি দেই না। বারুদের মতো গন্ধ, আজব আজব গন্ধ। প্রতিদিনের ব্যবহৃত প্রসাধনী কি?
প্রতিদিনের ব্যবহৃত প্রসাধনী যে ফেস ওয়াশ, হ্যাঁ সেটাই Sunblock, প্রসাধনী, moisturizer। ওটা যদি হ্যাঁ প্রসাধনীর মধ্যে পড়ে। তারপর যদি কোথাও বের হও, কোনো মেকআপ করো না, বেয়ার ফেস, সানস্ক্রিন, বাট কি দিয়েছো, কাজল না লিপস্টিক? নাথিং। কিছুই দাও না। প্রিয় ফ্যাশন ডিজাইনারকে স্বাগত। কমন বলি বিবি রাসেল, বিপ্লব দা, তারপরে শাহরুখ আমিন, তারপরে আমার বিয়েতে একজন আপু শাড়ি বানিয়ে দিয়েছিলেন, তার ইসের নাম হচ্ছে কেজেড কটন। তার জামদানি অসাধারণ, মানে মনে হয় যে মোগল আমলে চলে গেছি। হ্যাঁ আমি দেখেছিলাম রেড যে জামদানিটা তুমি পরেছো, এটা তো ভীষণ তার সুন্দর ছিল। ডিজাইন খুবই পছন্দ। সাফিয়া সাথী, তারপরে অনেকেই। থ্যাংক ইউ সো মাচ, তুমি আজকে আমার এই প্রোগ্রামে এসেছো। এখন তোমার তো অনেক ভক্তকুল, তাদের উদ্দেশ্যে তুমি যদি কিছু বলো। আর যেহেতু সৌন্দর্য কথা, সৌন্দর্য নিয়ে বলি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিজেকে সুন্দর রাখবেন। থ্যাংক ইউ স্বাগতা, হোপফুলি তোমাকে আমরা আবার পাবো, দর্শক আবার পাবে ইনশাআল্লাহ। দর্শক এবার জেনে নেওয়া যায় ঘরোয়া কিছু টিপস। ত্বক তৈলাক্ত হলেই যে তা আর্দ্র হবে এমনটা কিন্তু নয়। তৈলাক্ত ত্বকও আর্দ্রতার অভাবে নিষ্প্রাণ হয়ে পড়তে পারে। তৈলাক্ত ত্বকে তুলসী পাতা আর মধু প্রয়োগ করতে পারেন। 1 কাপ তুলসী পাতা নিন, তা থেকে রস বের করুন, মোটামুটি 1 টেবিল চামচ পরিমাণ রস হবে। রস ছেঁকে নিন, রস ছেঁকে নিয়ে পাতার বাকি অংশটুকু ফেলে দেবেন। তুলার সাহায্যে রসটুকু মুখে লাগিয়ে নিন টোনারের মতো। 5 থেকে 7 মিনিট পর রস শুকিয়ে এলে এবার পাতার সেই বাকি অংশের সঙ্গে মধু মিশিয়ে নিন 1 চা চামচ পরিমাণ। এই মিশ্রণটি হয়ে গেলেই একটি ফেস প্যাক। ফেস প্যাকটি মুখে লাগিয়ে 20 মিনিট পর ধুয়ে ফেলুন। সপ্তাহে 1 দিন এভাবে মধু দিয়ে রূপচর্চা করতে পারেন। তবে ব্রণ হওয়ার প্রবণতা বেশি হলে সপ্তাহে 2 থেকে 3 দিনও ব্যবহার করতে পারেন। দর্শক আমাদের ইমেল করতে পারেন s_কথা@banglavision.tv এবং SMS করতে পারেন এসকে লিখে আপনার নাম দিয়ে কোশ্চেন দিয়ে পাঠিয়ে দিন 21616 এই নম্বরে। বন্ধুরা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ভেতরে ও বাইরে। আমি তানজিকা আমিন, আগামী সৌন্দর্য কথা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি।